প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর। শুভরাত্রি। আমরা আজকে কথা বলবো রাজনীতির গতিপথ নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 5.5-6 মাস সময় পার করেছে। আমরা একটা নির্বাচনমুখী অবস্থা দেখতে পাচ্ছি। তারপরও আমরা মনে করি যে রাজনীতির গতিপথ সঠিক পথে আছে কিনা সেটি কিন্তু একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওএজের সম্মানিত সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে রাজনীতির গতিপথ আলোচনা করতে গেলে নির্বাচনের প্রসঙ্গটাই কিন্তু সর্বপ্রথম চলে আসে, এবং সেই নির্বাচনের প্রসঙ্গের মধ্যে আসলে নির্বাচনের রোডম্যাপ, কবে নির্বাচন হবে, জুলাই ঘোষণাপত্র, নানা বিষয় এখানে চলে আসে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের যে একটি বক্তব্য আমরা দেখেছি, তিনি বলেছিলেন চলতি বছর অর্থাৎ 2025-এর শেষ নাগাদ অথবা জানুয়ারির প্রথম দিকে একটা নির্বাচন জন্য তিনি তার একটা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন। আমরা সিইসিকেও দেখেছি, তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার যে ডিজায়ার সে অনুযায়ী কিন্তু আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এখন একটা নির্বাচন, গণতন্ত্র, আমরা গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের আদালতকে কুলুষিত করে দেওয়া, পুলিশকে একটা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, সব কিছু আমরা দেখেছি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি প্রথমে যদি আলোচনায় আসি যে গত পতিত সরকারকে আপনি কিভাবে দেখেন, যেটি গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে পালিয়ে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন আমাদেরকে তাদের ধন্যবাদ। আসলে আজকের আলোচ্য বিষয় হলো রাজনীতির গতিপথ। এই বিষয় বলতে গেলে বর্তমান বা ভবিষ্যৎ বিষয় বলতে হবে। তা আমি এর আগে একটু পিছনে যেতে চাই। দীর্ঘ 15টি বছর আপনি বললেন যে একটি ফ্যাসিস্ট সরকার, খুনি শেখ হাসিনার সরকার আমাদের বাংলাদেশে জগদ্দল পাথরের ন্যায় আমাদের মাথার উপর চেপে বসেছিল। এই খুনি সরকারকে হঠাতে আমরা রাজপথে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্ট সরকার বিরোধী দলকে দমন, বিরোধী মতকে দমন, অর্থাৎ এক কথায় তার যে একদলীয় শাসন, তার বিরুদ্ধে কেউ গেলেই তার উপরে যেই চড়াও এবং তার উপরে যে দমন পীড়ন সে শুরু করত, এটা তো সকলের জানা আছে। তো এই শেখ হাসিনার পতনের জন্য আমরা যে লড়াই করেছি, আমি আজকে প্রথমে 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের যেই নেতাকর্মীদের শহীদ করা হয়েছে, হাজারো নেতাকর্মীকে জখম করা হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবনযাপন করছে। 2021 সালেও সেম এরকম আলেমদের উপর নির্যাতন করা হয়েছে। সর্বশেষ এসে 2024-এ জুলাই আগস্ট যেই গণবিপ্লব যেটা হলো, তা আমি এই সকল শহীদদেরকে আমি স্মরণ করছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আজকে এই শেখ হাসিনা গত 15 বছরে সে প্রশাসন ব্যবস্থা যেটা ছিল, সকল জায়গায় তার দলীয়করণ এবং পুলিশ বলেন, বিচার ব্যবস্থা বলেন, এবং সকল জায়গায় সে দলীয়করণ করেছে। এবং নির্বাচন ব্যবস্থা তো একদম ভেঙে দিয়েছে। এই 15 বছরে কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই, আমি ভোট দিতে পারি নাই 15 বছরে। হ্যাঁ, তো আজকে এই 24-এর এই বিজয়ের পরে এখন যে বিষয়টা আসছে যে সংস্কার না নির্বাচন, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই বিষয়টাই সবচেয়ে এখন বেশি আলোচনার দাবিদার। তা আমি মনে করি যে প্রয়োজনীয় সংস্কার এটা খুব জরুরি দরকার। কারণ নির্বাচন ব্যবস্থা এমন ভঙ্গুর অবস্থা করছে এবং এখনও আমাদের প্রশাসনে আমরা লক্ষ্য করতেছি যে সেই ফ্যাসিস্টদের দোসররাও কিন্তু এখনও বিরাজমান আছে। তারা হয়তো ঘাপটে মেরে আছে বা লুকিয়ে আছে, কিন্তু এই অবস্থায় আপনার প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না, এটা আমরা মনে করি। এই জন্য সংস্কার এটা অবশ্যই করতে হবে, এরপরে নির্বাচন দিতে হবে। তবে আমি সরকারকে যেটা বলবো যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। অর্থাৎ যত দ্রুত সম্ভব সংস্কারের গতিকে আরও বাড়াতে হবে, কাজের গতিকে বাড়াতে হবে, যেন আমরা মনে করতেছি
যে এই বছরের মধ্যেই যদি সংস্কার করে নির্বাচন হয় তাহলে ভালো হবে। কারণ বেশি সময় যদি দেরি করা হয় তাহলে হয়তো জনগণের একটু ধৈর্য ভেঙে যেতে পারে, যুদ্ধ হতে পারে। এই জন্য সংস্কারটা আগে লাগবে, এরপর হলো নির্বাচন। তার মানে সংস্কার নির্বাচন যেটা হোক না এই বছরের মধ্যে করতে পারলে এটা ভালো হয় বলে সবচেয়ে ভালো হবে। ভালো হবে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে আজকে আমরা দেখতেছি কোনো দল বা কোনো ব্যক্তি এই পতিত সরকারকে আবারও পুনর্বাসন করার একটা চক্রান্ত আমরা দেখতেছি। কারো বক্তব্যে কারো কথায় আমরা সেই গন্ধ পাচ্ছি। এজন্য আমার পরিষ্কার কথা, এদেশের জনগণ কোনোভাবেই এই পতিত সরকারের পুনর্বাসন এটা মেনে নেবে না। যদি আমিও করি অথবা যে কেউ করে, জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই জন্য সংস্কার করতে হবে এবং এই পতিত সরকার যেন কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক যেন দেশে আবার পুনর্বাসন না হতে পারে, এটাও লক্ষ্য রাখতে হবে। আমি একটা বিষয় একটু জানি, তারপরে আমি চলে যাব সাংবাদিক শহীদুল ইসলাম ভাইয়ের কাছে। বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে, একটি জাতীয় দৈনিক আজকে বন্ধ হয়েছে, সেই বিষয়ে তো আসবেই। সেটা হচ্ছে যে আপনি কি এই জেলে গিয়েছেন কখনো? হ্যাঁ, শেখ হাসিনার আমলে জেলে যাওয়াটা হলো সহজ বিষয়, আর জেলে না যাওয়াটা এটা মানে সহজ না। এই শেখ হাসিনার আমলে কি অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে? আমি জানি না। আমাকে হঠাৎ করে ডিবি পুলিশ বাসা ঘেরাও করলো, ঘেরাও করে আমাকে 21 সালের আমি 3বার গ্রেপ্তার হয়েছি গেল সরকার আমলে। তো সর্বশেষ এই 21 সালে চৌঠা রমজান মাসে আমি সাহারি খেয়ে ঘুম থেকে উঠছি 10টার দিকে, গোসল করে বের হয়েছি, দেখে আমার বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে। আমাকে নিয়ে গেল ডিবি অফিসে। নিয়ে যাওয়ার পরে একের পর এক মামলা আমার নামে রুজু করা হইল। কি মামলা, আমার অপরাধ কি সেটাও আমি জানি না। এভাবে আমাকে প্রায় 1 বছরের মতো জেলে রাখা হলো। এবং এই জেলে যে রাখা হলো, জেলের যে নিয়ম, একজন কয়েদি যেই সুযোগ সুবিধা পায় সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা, বিশেষ করে আমার দলের যে বর্তমান আমির আল্লাহ মামুনুল হক, আপনারা জানেন, উনি তো এই 21 সালে প্রায় 3 বছর জেল খাটলো। অর্থাৎ জেলখানায় আমাদেরকে স্বাভাবিক যেই নিয়ম, যে সুযোগ সুবিধা, সেটা থেকে আমাদের বঞ্চিত করেছে। আমি 26 দিন রিমান্ডে ছিলাম রমজান মাসে। 26 দিন রিমান্ডে ছিলাম রমজান মাসে। এই ডিবি অফিসে, এই পল্টন থানায়, এই মতিঝিল থানায়, এই শাহবাগ থানায়, এভাবে আমাকে 26 দিন রিমান্ডে রাখা হয়েছে। এবং যত ধরনের মানসিক অত্যাচার এবং তাদের যে ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ, একজন পুলিশ অফিসার, ডিআইজি, এসপি লেভেলের যে অফিসারদের যে ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এরা আমার দেশের পুলিশ কিনা, এটা আমার সন্দেহ হচ্ছিল। অর্থাৎ শেখ হাসিনা পুরা পুলিশ ডিপার্টমেন্টকে এমনভাবে দলীয়করণ করেছে যে আওয়ামী লীগের বাইরে যত লোক আছে তাদেরকে তারা মানুষ তারা মনে করে না। নিশ্চয়ই আমরা খুবই দুঃখবোধ করছি, তবে একই সাথে অভিনন্দন জানাই। আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নির্বাচিত হয়েছেন এবং সদ্য মহাসচিব হিসেবে প্রথম আমাদের এই অনুষ্ঠানে আসা। আমি শহীদুল ইসলাম ভাই, নিশ্চয়ই জেল জুলুম হত্যা সবই তো শুনলাম। আমরা একটা নির্বাচনের গতিপথের কথা বলছিলাম। নির্বাচন তো আমরা প্রত্যেকে চাই একটা গণতান্ত্রিক পন্থায় হচ্ছে গিয়ে দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র সরকার গঠিত হবে, সেগুলো তো সবই ভেঙে দিয়েছে। এটা আমরা গত 4-5 মাস ধরে কিন্তু আলোচনার প্রধান যে বিষয় সেটি কিন্তু আমরা দেখেছি। আমি একটা বিষয় আসবো, এরপর আপনার নিশ্চয়ই, যেহেতু আপনার সাংবাদিকতা করেন, সাংবাদিকদের নেতৃত্ব প্রদান করে থাকেন, সেখানে একটি কাগজ বন্ধ হওয়ার বিষয় আছে, সেটি কিন্তু আপনি আনবেন। আমরা একটা বিষয় দেখেছি যে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে তাদের সূত্র মোতাবেক একটা বিষয় জানা গিয়েছে। তাদের সুপারিশে বলা হয়েছে যে বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, গুম, অমানবিক নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাখা হচ্ছে বলে তারা তাদের সুপারিশে উল্লেখ করতে চাচ্ছেন। এবং তারা বলেছেন এই ধরনের যদি ঘটনা ঘটে এবং সেটি যদি আইন হিসাবে প্রণীত হয়ে থাকে, যারা খুন করেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, দলের জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আজকে আমাদের মাওলানা জালালউদ্দিন সাহেব বললেন যে যাতে কোনোভাবেই এই পতিত সরকার এদেশে আগামীতে কোনো রাজনীতিতে তাদের কোনো অংশগ্রহণ না থাকে, সেটি তিনি বলেছেন। আমরা নির্বাচন কমিশন সংস্কারকেও কিন্তু একই ধরনের সুপারিশের দিকে যেতে দেখছি। আপনার বিশ্লেষণ কি? তো ধন্যবাদ। আজকে আপনার মাধ্যমে
আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তো প্রথমে যে বিষয়টি আমার পূর্বের আলোচক জালালউদ্দিন ভাই আলোচনা করলেন, আমি তার সূত্র ধরেই বলতে চাই যে আপনি যে বিষয়গুলো নিয়ে এসছেন সেটি হচ্ছে যে পতিত সরকারের যারা 5ই আগস্ট পালিয়ে গিয়েছে দেশ থেকে, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে, গণ অভ্যুত্থানের মুখে যারা পালিয়ে গিয়েছেন, তারা তাদের নির্বাচনের বিষয়টি আসছে এখানে, যে কথাগুলো আসছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটি আইনের চিন্তা করছেন বর্তমান সরকার। তো আমি মনে করি এটি তো নিঃসন্দেহে আইনটি হওয়া উচিত। যারা গণহত্যার সাথে জড়িত, গুমের সাথে যারা জড়িত, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। তাদের নির্বাচনের প্রশ্নটি তো পরে, তারা নির্বাচনের প্রশ্নটি কেন আসলো যারা গণহত্যার সাথে জড়িত। আমি যদি আর একটু পিছনে যাই, আপনি দেখবেন যে এই পালিয়ে যাওয়া যেই পতিত সরকার যার কথা আমরা আলোচনা করছি, এরা ক্ষমতায় আসার আগেই, আমরা যদি 2006 সালের 28 অক্টোবর থেকে ধরি, তো সে গণহত্যা তখন থেকে শুরু হয়েছে। সেই হত্যাগুলোর কি বিচার হবে না? সেটার বিচার করা উচিত। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিচারগুলো করা উচিত। এরপরে আমরা দেখছি যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা উচিত। এরপরে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানোর সময় যে সারা দেশে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের মুখে কয়েকশো লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোর বিচার হবে না? এরপরে আমরা দেখেছি যে আপনি লক্ষ্মীপুরে একজন মানবিক ডাক্তার হিসাবে খ্যাত ছিলেন ডক্টর ফয়েজ আহমেদ, তাকে যেভাবে হত্যা করা হয়েছে ছাদ থেকে ফেলে দিয়ে গুলি করে, সেই হত্যাগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচনের প্রশ্ন কেন আসে? তাদেরকে প্রত্যেককে, আমার মনে হয় যে এই পতিত সরকারের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো উচিত। এরপরে প্রশ্ন আসবে যে তাদেরকে পুনর্বাসিত করবার জন্য কেউ যদি চেষ্টা করে থাকে, তাদেরকে রাজনৈতিক করতে দেওয়ার প্রশ্নটি কেন আসে? গণহত্যাকারীদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। তারা হত্যাকারীর জায়গা হবে জেলখানায় অথবা ফাঁসির কাস্টে। সুতরাং সেই জায়গাটি আগে নিশ্চিত করতে হবে এই সরকারকে। এরপর আমরা নির্বাচনের যে কথা আমরা শুনতেছি, হ্যাঁ নির্বাচন হবে, আমরা তো নির্বাচন চাই। একটি নির্বাচন করবার জন্য যেই পরিবেশটি দরকার, নির্বাচন কারা করবে দেশে, নির্বাচন কন্ডাক্ট করবে কারা? এদেশে নির্বাচন করতে হলে পুলিশ তো লাগবে। সে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে আগে, পুলিশ বাহিনী সংস্কার করতে হবে। এদেশের প্রত্যেকটা সেক্টর, অর্থ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনার দেশের ব্যাংকে কোনো টাকা নেই, হাজার হাজার লক্ষ কোটি টাকা। আমরা শুনে এই যে হিসাবটি আমরা পেয়েছি যে কেউ বলেছে 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, কেউ বলেছে 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো কারা পাচার করেছে সেটার বিচার হবে না? এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটির বিচার হওয়ার পরে এরপরে তাদের রাজনীতির অধিকার নিয়ে প্রশ্ন আসবে। তার আগে আমি বলবো যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ যেই কথাটি বলেছেন যে হ্যাঁ তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করতে চাই সেই কথাটিকে। তারা বলেছেন যে হ্যাঁ এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে। আমি এটাকে অযৌক্তিক মনে করি না। উনি আমার আগের আলোচক বলেছেন যে বছরের মধ্যে হলে ভালো, যদি পারে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আগামী বছরের প্রথম দিকেও যদি হয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তার আগে এদেরকে, এই হত্যাকারীদেরকে, গণহত্যাকারীদেরকে আগে বিচার আওতায় আনতে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম কথা। আর আপনারা দেখে থাকবেন যে আমরা বিগত এই 16 বছরের সরকারের, ওই পতিত সরকার 16 বছরের শাসন আমলে আমরা একজন সংবাদকর্মী হিসেবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, কাজ করতে পারিনি, লিখতে পারিনি, এটা সাক্ষী আপনারাও আছেন। সুতরাং এখানে আমাদের এই 16 বছরে 63 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, একটি হত্যারও বিচার পাইনি আমরা। তো সেই বিচারগুলোও তো করতে হবে। সেই বিচারগুলোর জন্য, সেই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী, সেই দায়ীদেরকে খুঁজে বের করতে হবে। আমি বলবো যে সেই সময় থেকে একেবারে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে এরপরে আমাদের এই দায়িত্বটি আমি এই উপদেষ্টা পরিষদের কাছে আমি মনে করি যে এদের দায়িত্ব। এই দায়িত্বটি পালন করবার পরে তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। এটি হচ্ছে আমার এই নির্বাচনের রাজনৈতিক বিষয়ে কথা। আমি অন্য প্রসঙ্গে যাব। নির্বাচনের যে বিষয় বা বাংলাদেশের সাথে আসলে নির্বাচনকে কি কারণের জন্য গত 15 বছর কারা বাংলাদেশের এই শাসন ব্যবস্থাকে কলুষিত করবার জন্য কারা প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে বেশি ছিল, সেই কথা যাব। তবে আজকে যেহেতু আপনাকে পেয়েছি সে কারণের জন্য বলতে চাই, আজকে একটি পত্রিকা বন্ধ হওয়ার নোটিশ আমরা দেখেছি এবং এটি তো খুব শুনতে ভালো শোনায় না।
এটি তো সাংবাদিকদের জন্য বেদনার। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? জি, এটি যে কথাটি আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আজকে একটি পত্রিকা বন্ধ করেছে, পত্রিকাটির মালিককে, এটি আপনারা হয়তো জানে, দেশবাসী ইতিমধ্যেই জেনে গেছে যে এই পত্রিকাটির মালিক হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, যিনি আওয়ামী লীগের আমলে একজন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তারা হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে। একটি পত্রিকা হঠাৎ করে বন্ধ করে দিতে হলো কেন? যেটি আমরা যারা ভিন্ন মতের যে গণমাধ্যমগুলো তারা ওই সময় বন্ধ করে দিয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম সেই গণমাধ্যমগুলোকে চালু রাখবার জন্য। সেই গণমাধ্যমগুলোকে চালাতে দেয়নি বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার। আর এই 5ই আগস্ট বিপ্লবের পরে আমরা বলেছিলাম, আমরা সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করার কারণে আমরা বলেছিলাম যে বাংলাদেশের কোনো গণমাধ্যম বন্ধ হবে না। এখানে যারা ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। গণমাধ্যমে যারা ভালো সাংবাদিক আছে, যারা এখানে যাদের রুটি রুজির ব্যবস্থা হয়, সেই গণমাধ্যমগুলো চলবে এবং সেটি ভালো সাংবাদিক দিয়ে চলবে এবং গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে চলবে। হঠাৎ করে কোনো বিনা নোটিশে আজকে একটি নোটিশ টানিয়ে দেওয়া আছে, গণমাধ্যমটি এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হলো। এই সাহস কোথায় পেলো? এটি আমরা আজকেই তো খবরটি পেয়েছি। আমাদের একটি এটা কি তারা নিজস্ব কোনো আভ্যন্তরীণ ব্যাপারে বন্ধ করেছে? কে বন্ধ করেছে পত্রিকাটি? এটি পত্রিকার মালিক পক্ষ বন্ধ করে দিয়েছেন। তাদের নিজস্ব মালিক পক্ষ একটি নোটিশ টানিয়ে দিয়েছেন। আজকে সেখানে বেতন বন্ধ করে দিয়েছেন সাংবাদিকদেরকে। তারা এই গত কয়েকদিন যাবত একটি আন্দোলন করছিলেন বেতনের দাবিতে। তো সেই বেতন দেওয়ার পরিবর্তে, তাদের পাওনা পরিশোধের পরিবর্তে আজকে পত্রিকাটি বন্ধ করে দিয়েছে। একটি ধারার উল্লেখ করে তারা পত্রিকাটি বন্ধের কথা বলেছে। এভাবে কোনো পত্রিকা গণমাধ্যম বন্ধ করা যায় না। এখানে গণমাধ্যম কর্মীদের যে পাওনা আছে, পত্রিকা বন্ধ কোনো গণমাধ্যম বন্ধ করলে ইচ্ছা করলে পারে, কিন্তু সেখানে নিয়ম আছে। হ্যাঁ, আমাদের যে ওএস বোর্ড আছে, নবম ওএস বোর্ড আছে, এর আগের যে ওএস বোর্ডগুলো আছে, সেখানে নির্দিষ্ট নিয়ম করে দেওয়া আছে যে এটা গণমাধ্যম কীভাবে বন্ধ করা যায়, তার গণমাধ্যম কর্মীদের পাওনা কীভাবে পরিশোধ করতে হবে, তার কোনো উল্লেখ না। আজকে কোনো নোটিশে কোনো উল্লেখ নাই, হঠাৎ করে আজকে গণমাধ্যমটি বন্ধ করে একটা বিষয় যেটা নিশ্চিত করলেন আপনি সাংবাদিক নেতা হিসেবে, যাতে কোনো গণমাধ্যম রাষ্ট্রীয় রোশানলে বন্ধ না হয় সেটি কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করি। যেভাবে দিগন্ত টিভি বন্ধ হয়েছিল, আমার দেশ বন্ধ ছিল, ইসলামিক টেলিভিশন বন্ধ হয়েছিল, চ্যানেল 1 বন্ধ হয়েছিল, সিএসবি বন্ধ হয়েছিল, এটি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারাও কিন্তু আশা করব যে এই ধরনের কোনো ঘটনা রাষ্ট্রের সরকারের পক্ষে যাতে না ঘটে সেটি কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করতে চাই। আমরা এই বিষয়গুলো আমরা সরকারকে জানিয়েছি এবং সরকার আমাদের সাথে একমত, বলেছে যে না, কোনো গণমাধ্যম বন্ধ হোক এটা আমরা চাই না। এবং গণমাধ্যম সরকারের বিপক্ষে যদি কোনো নিউজ থাকে এরকম, সরকারের সমালোচনা করবে, সেই সুযোগটি আমরা দিতে চাই, যেটা বিগত সরকারের আমলে আমরা পাইনি। সুতরাং গণমাধ্যম তার নীতি অনুযায়ী গণমাধ্যম যে কাজ, সেই কাজটি তারা করতে পারেনি। নিশ্চয়ই, সে তো একটা অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারে, এমপির বিরুদ্ধে রিপোর্ট হতে পারে, হতেই পারে। সে কারণে জন্য যারা বিগত সময় করা সম্ভব হয়নি, সেটি যাতে করা যায় সেদিকে কিন্তু নিশ্চয়ই সাংবাদিক হিসেবে আপনারাও কিন্তু নেতৃত্ব দিবার ক্ষেত্রে সেটি খেয়াল রাখতে হবে। আমি একটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই। গতকালকে আমাদের যে অ্যাক্রিডিটেশন পুনর্মূল্যায়ন কমিটির একটা মিটিং ছিল, সেখানে প্রেসিডেন্টের প্রেস সচিব, চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব সহ যারা ছিলেন কমিটিতে, তাদের পক্ষ থেকে যে বক্তব্যটি শুনেছি এবং আমরা ধন্যবাদ দিয়েছি। তারা আগের যে নীতিমালাটি ছিল, অ্যাক্রিডিটেশন নীতিমালা, সেখানে সাংবাদিকতার একটা সংজ্ঞা দেওয়া আছে যে সাংবাদিকরা কি কাজ করবে। সেখানে বলা হয়েছে যে সরকারের উন্নয়নমূলক কাজের নিউজ করবে। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই ধারাটিকে এখান থেকে রিমুভ করতে চাই। আচ্ছা, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে, সেখানে কে অন্যায় করলো, কে উন্নয়ন করছে সেটা যেমন আসবে, কে সেখানে ওই ক্লজটা লেখা ছিল। হ্যাঁ, এটা ওই অ্যাক্রিডিটেশন নীতিমালার মধ্যে আছে। আপনি যদি পিআইডির ওয়েবসাইটে ঢোকেন তাহলে দেখবেন যে অ্যাক্রিডিটেশন নীতিমালা 2022 ওইখানে উল্লেখ আছে, ওইখানে দেখবেন এই নীতিমালাটি ছিল। তারা বলছে এই নীতিমালাটি আমরা এখান থেকে রিমুভ করব। তো আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আমাদেরও দাবি ছিল এটাই। তো এই জন্য আমরা বলতে চাই যে বর্তমান সরকার যারা গণমাধ্যমের অবারিত স্বাধীনতা দিতে চান, সেই স্বাধীনতা আমরা ইতিমধ্যেই আমরা মনে করি যে আমরা পাচ্ছি। তো এটাকে অব্যাহত রাখবার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব। আর যারা এই এতদিন গণমাধ্যমকে, এই যে বিভিন্ন পত্রিকার মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা সুযোগ নিয়েছেন, সরকার পতনের সাথে সাথে তারা গণমাধ্যম বন্ধ করে দিয়ে এই টাকাগুলো হালাল করে নেবেন, এটি আমরা হতে দেব না। এর জন্য আমাদের যে আন্দোলন করা দরকার সেটি আমরা করব। আমরা আজকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই জাতিকে যে গণমাধ্যমটি যারা বন্ধ করার ঘোষণা দিয়েছে, অচিরে যদি এটাকে খুলে না দেন,
এবং সাংবাদিকদের পাওনা পরিশোধ না করেন, তাহলে এটার জন্য কঠোর আন্দোলন হবে। নিশ্চয়ই। আমরা দর্শকরা বিরতি নিতে চাই। আমরা রাজনীতির গতিপথের কথা বলতে গিয়ে কিন্তু সাংবাদিকতা, জাতীয় নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের নানা কথা শুনেছি। একই আলোচনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আমাদের দুজন অতিথি যারা রয়েছেন, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম। আমরা দুজন অতিথি আপনাদের সাথে থাকবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্প্যানিমিতে অবশ্যই বরাতিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম নির্বাচনী গতিপথ নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, রয়েছেন সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। আমি আবার একটু ফিরে আসি মাওলানা জালালউদ্দিন আপনার কাছে। আসলে বাংলাদেশের যে 5ই আগস্ট যে ছাত্র জনতার গণবিপ্লবে এটি সরকারের পতন হলো এবং পতনের পর আমরা দেখলাম যে এই পতনটি কি আসলে আওয়ামী লীগের হয়েছিল না পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী রাষ্ট্রের পতন হয়েছিল, সেটি কিন্তু আমরা বুঝতে এক ধরনের আমাদের কাছে মনে হচ্ছিল যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা। তো সে অবস্থায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন চলছিল। আমরা দেখেছি সরকার পতনের পরপরও তাদের অনেকগুলি গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছিল। আপনি যেহেতু খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনারা দায়িত্বশীল ভূমিকা বেশি আপনাদের পালন করতে হবে, তো সে অবস্থায় আমরা যদি শুধুমাত্র এই সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে আসি, যেটি ভারতের কিছু কিছু গণমাধ্যম ছড়িয়েছে, সেটি একটু আলোচনা করবো এবং এর পরবর্তীতে বাংলাদেশের সাথে ভারতের কী অবস্থান চলছে আমি সাংবাদিক বোধ শহীদুল ইসলামের কাছে যাব। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে এই ধরনের কোনো নির্যাতন বা সংখ্যালঘুদের সনাতন ধর্মাবলম্বীদের উপর কোনো রকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় কিনা? জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এই কাজটা শুধু আওয়ামী লীগ করতো সবসময়, তারাই করতো, আর কেউ করতো না। মানে এরা এই সংখ্যালঘু নির্যাতন তারা নিজেরাই করতো। ওই যে বলে যে সাপ হয়ে কামড় দেয় আর ওজা হয়ে ঝাড়ফুঁক করে, ঠিক আওয়ামী লীগ এই কাজটা করতো। অর্থাৎ ভারতকে খুশি করার জন্য তারা নিজেরাই এই অত্যাচারগুলো করে, তাদের মন্দিরে আক্রমণ করে আগুন দিয়ে তারা এই কাজগুলো করে ভারতকে খুশি করতো বা বিশ্ব দেশকে খুশি করত। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, অতএব বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাই নাই। আপনি দেখেছেন, দেশবাসী দেখেছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ এবং কোনো নির্যাতন, কোনো মন্দির আক্রমণ হয় নাই। দুই একটা যদি হয়ে থাকে সেটাও ওদের দোসররাই করেছে, বরং সারা বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা আপনি দেখেছেন যে প্রত্যেকটা মন্দির পাহারা দিয়েছে। আমি নিজেও আমার এলাকার মন্দিরগুলো আমি পাহারা ব্যবস্থা করেছি, শরীয়তপুরে, এবং আমি মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরে। অর্থাৎ এক কথায় এটা ভারতের একটা প্রোপাগান্ডা, মানে বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই। এটা হলো মানে মূল বিষয়টা আর কি। জি, নিশ্চয়ই আপনারা আমি দেখেছি যে বরং আরেকটু বলে রাখি, বরং এই সংখ্যালঘুরা কি করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আপনি দেখেছেন এই যে ইসকন, মানে একটা হিন্দুত্ববাদী একটা কট্টর সন্ত্রাসী সংগঠন, এই ইসকনকে দিয়ে ভারত এবং পতিত সরকার চেষ্টা করেছিল বাংলাদেশে একটা সংখ্যালঘু দাঙ্গা বাঁধানো যায় কিনা। আপনি দেখেছেন যে এই ইসকনের নেতা যে গ্রেপ্তার হইল, ওনাকে কিভাবে আদালত চত্বরে ওনাকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে যেই তাণ্ডব তারা করেছে, এবং একজন দেশপ্রেমিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা দিন দুপুরে আপনার হত্যা করেছে আদালত প্রাঙ্গণে, এটা এই ইসকন করেছে। অর্থাৎ ভারত তাদের চেষ্টাটাই হলো যে সংখ্যালঘু ইস্যুকে সামনে এনে তারা অনেকভাবে চেষ্টা করেছে যে কোনো রকম দাঙ্গা বাঁধানো যায় কিনা। কিন্তু আমরা খুব সাবধান ছিলাম। এই আলিফ হত্যাকে কেন্দ্র করে আমরা যারা ইসলামপন্থী এবং আমরা যারা এই দেশকে ভালোবাসি, আমরা খুব কেয়ারফুল ছিলাম যে না, এটা চক্রান্ত, এখানে কোনো এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা কিন্তু এখানে পা দেই নাই এবং তারা এই চক্রান্ত তারা ব্যর্থ হয়েছে। জি।
নিশ্চয়ই। আমি ভারত নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া, এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতে তিনি বলেছেন, জয়সওয়ালিয়া, তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে নিতে চাই। কিন্তু আবার আমরা দেখেছি গত পরশুদিনই আমার চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে যে আমাদের সীমান্ত রয়েছে, সেই সীমান্তের ওখানে ভারতীয় মানুষ এসে সেখানে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে, গাছ কেটে ফেলার চেষ্টা করেছে, ফসলের ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু বাংলাদেশি মানুষ এবং আমাদের বিজেপি তারা যখন প্রতিহত করলো, তখন কিন্তু ভারতীয় সেই বিডিআর এবং অন্যরা সবাই পালিয়ে গেল। তো সে অবস্থায় বাংলাদেশের এই সীমান্তটাকে আপনি কিভাবে দেখছেন? এই কাঁটাতারের বেড়া এবং সীমান্ত হত্যাটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে দেখুন, বাংলাদেশের সীমান্তে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে যে সীমান্তে যে সমস্যাগুলো হয়ে থাকে, তো আমি বলবো যে অতীতের যে সরকার ছিল এই সরকারগুলো, এই বিগত 16 বছরের সরকার যদি আমরা দেখি, নতজানু পররাষ্ট্র নীতি এরা অবলম্বন করেছিল, যার কারণে ভারতের সীমান্তে আমাদের প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে হত্যা করা হতো এবং এর জন্য কোনো প্রতিবাদ আমাদের দেশ থেকে কোনো শক্ত প্রতিবাদ আমরা দেখিনি অতীতে। তো এই সরকার আসার পরে আমাদের এই উপদেষ্টা পরিষদের সরকার বলছে যে চোখে চোখ রেখে আমাদের কথা বলতে হবে, এবং চোখে চোখ রেখে কথা বলা শুরু হয়েছে। তো এরপরে আমরা দেখেছি যে পরিস্থিতি খানিকটা ঘুরে গিয়েছে। আপনি দেখেন যে একটু আগে বলেছেন যে বিগত সরকারের পতন নাকি ভারতের পতন, প্রতিবেশী রাষ্ট্রের পতন হয়েছে। আমাদের এখানেই আসলে আমরা একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে এদেশের একটি ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মাথা ব্যথাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কারণটা কি ছিল, এর কারণ আমরা বুঝতে পেরেছি। তো আপনি 47 সালের স্বাধীনতার পরে যদি দেখেন যে এই ভারতবর্ষ যখন ব্রিটিশদের গোলামি থেকে যখন স্বাধীন হওয়ার পরে এদেশে আরও ভারতের ভিতরে আরও কিছু স্বাধীন এলাকা ছিল। আমরা যদি হায়দ্রাবাদের কথা বলি, সেই হায়দ্রাবাদকে তারা গিলে খেয়ে ফেলেছে, তার ইতিহাস এই প্রজন্ম জানে না, সেটি একটি স্বাধীন রাষ্ট্র ছিল। তো আমরা যদি দেখি যে নেপালের কথা যদি আমরা দেখি, তো তার ইতিহাস আমাদের কাছে জানা আছে। সিকিমের কথা যদি আমরা ধরি, সেটি আমাদের কাছে পরিষ্কার যে তারা কি চায়। বাংলাদেশ নিয়েও তারা সেই স্বপ্ন দেখেছিল। তো বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেবে না, তার প্রমাণ তারা রেখেছে। এই সরকার আসার পরে আমরা যদি পরশুদিনের 2 দিন আগের চাঁপাইনবাবগঞ্জের ঘটনাগুলো দেখি, সেখানে মানুষ কিভাবে রাস্তায়, মানে সেই সীমান্ত এলাকায় লাঠি সোটা নিয়ে তাদের যার কাছে যা ছিল সেটি নিয়ে তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে শত্রুদের, যারা কাঁটাতারের বেড়া ভেদ করে এপারে চলে এসেছিল। আমাদের দেশের স্বাধীনতাকামী জনগণ সেখানে বলেছে যে আমরা বুকে রক্ত দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে ছাড় দেব না যতদিন আমাদের বুকে রক্ত আছে। এটি বাংলাদেশের মানুষের, স্বাধীনতাকামী মানুষের ধর্ম, এবং এই বিশ্বাসকে, এই স্বাধীনতার বিশ্বাসকে নিয়েই তারা বেঁচে আছে এবং বেঁচে থাকবে। ভারত যে স্বপ্ন দেখেছে সেটি বাস্তবায়ন হবে না। কারণ হচ্ছে যে এই আমাদের 58,000 বর্গমাইলের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অনেক চড়াই উচ্চাই পেরিয়ে স্বাধীন হয়েছে, অনেক যুদ্ধ করেছে, অনেক রক্ত দিয়েছে, এবং এই স্বাধীনতা তারা রক্ত দিয়ে টিকিয়ে রাখবে। আর এক্ষেত্রে আমি যদি বলি আর একটু, যেটি হচ্ছে যে ভারত যে অন্যায়টি করেছে বাংলাদেশের সাথে, সেটি হচ্ছে এখন আমাদের দেশের পালিয়ে যাওয়া যে আমরা বলি প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদী সরকারের যিনি জনক ছিলেন, জননী, তাকে ভারত কিসের ভিত্তিতে এখন তাদের দেশে রাখছে? তার পাসপোর্ট নাই, তার ভিসা নাই, কিসের ভিত্তিতে তাকে আশ্রয় দিচ্ছে, কোন নীতির ভিত্তিতে? ভারত এখন নতুন করে মানে তারা নতুন কোনো আইন করেছে কিনা এটি আমার জানা নাই। তাদের যে বিদ্যমান আইন রয়েছে সেখানে একজন মানুষকে এভাবে তারা তাদের দেশে আশ্রয় দিতে পারে না। তো নতুন করে তারা কোনো আইন তৈরি করতে হবে এই জন্য। তো এর মানে হচ্ছে যে আওয়ামী লীগ যেই অন্যায় করেছে সেই অন্যায়ের পেছনে তাদের মদত ছিল, এবং বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে একটি বড় অংশ ভারতে অবস্থান করছে এখন। তো আমরা আশা করতে চাই যে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের কাছে আশা করতে চাই, তারা যেহেতু বলেছে যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চাই, যদি ভালো করতে চায় তাহলে যারা আমাদের এই ফ্যাসিবাদী সরকারের যারা খুনি আছে তাদেরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে। তো ফিরিয়ে দেওয়ার পরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দেশের, সুতরাং সেই বিচারের সুযোগটি তারা করে দেবে, কারণ সেই চুক্তি তাদের সাথেও রয়েছে, বন্দি বিনিময় চুক্তি আমাদের আছে। বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে সেই বিনিময় চুক্তির মাধ্যমে তারা আমাদেরকে ফিরিয়ে না দিলে
ভারতের সাথে তারা যে প্রত্যাশা করছে যে আমাদের সাথে ভালো সম্পর্ক, এটি বলবো যে আমি বলবো যে এটি তারা লোক দেখানো বক্তব্য দিচ্ছেন তারা, এটি আসলে তাদের মনের কথা নয়। তাদের মনের কথা যে সম্প্রসারণবাদী যে নীতি, তারা সেটিতেই বিশ্বাস করে এবং সেই নীতি বাংলাদেশের উপরও চাপিয়ে দিতে চায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মাওলানা জালালউদ্দিন একটু আসি আপনার কাছে, যে ভারতের প্রশ্ন আসলো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমি কোড আনকোড করে বলছি। আগে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় কোনো পদক্ষেপ ছিল না, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বর্ডারে একটু ঝামেলা হচ্ছে, সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না, আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। আমি আবারও বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। আপনি কীভাবে দেখেন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে ধন্যবাদ জানাই। তা আমি এই বিষয়ে যেটা বলতে চাই যে আসলে আমাদের 5ই আগস্ট যে কথা আপনি প্রথম বলেছিলেন, যে শেখ হাসিনার যে পতন হইল, এতে কিন্তু সবচেয়ে বেশি ব্যথিত হয়েছে ভারত সরকার। কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারত তাদের সুবিধা নেওয়ার জন্য যা যা দরকার তারা তাই করেছে এবং অনেক চুক্তি করেছে যেগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী। অর্থাৎ শেখ হাসিনা ভারতের একটি সেবাদাস সরকার ছিল। এখন যেহেতু সে পতন হয়ে গেছে, অতএব এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যেটা চাই যে ভারত আমাদেরকে সম্মান দিতে হবে, আমরা একটা দেশ, তারাও একটি দেশ, কিন্তু ভারতের যে আচরণ, এই আচরণগুলো মানে সম্মানজনক আচরণ নয়। আমাদেরকে সম্মান দিতে হবে এবং আমরা যে প্রতিবেশী দেশ, যে পররাষ্ট্রনীতি ভারতে, এটাও চেঞ্জ করতে হবে। তাদের পররাষ্ট্রনীতিটাই হলো আওয়ামী লীগকে জিয়ে রাখা। এই জন্য আমাদেরকে সম্মান দিতে হবে, আমাদের অধিকারটা ফিরে দিতে হবে। আর ভারত যে জিনিসটা করতেছে, যেটা আপনি বললেন, ভারত তো আসলে মনে করছিল যে বাংলাদেশটা তাদেরই একটা অঙ্গরাজ্যের মতো আর কি। তো এই যে গত কয়েকদিন আগে ভারত যে পদক্ষেপ নিয়েছিল, আমাদের বর্তমান সরকারের যে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব, কিন্তু আপনি জেনে থাকবেন উনি একটা মিটিং করেছিলেন সকল দলকে নিয়ে, আমরাও মিটিং গিয়েছিলাম। এই মিটিংয়ের মাধ্যমে শুধু সকল দল না, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব সবাইকে নিয়ে একটা মিটিং করেছিল। এই মিটিংয়ের মাধ্যমে যেই প্রতিবাদটা করেছে, এই প্রতিবাদের কারণেই কিন্তু ভারত অনেকটা শায়েস্তা হয়ে গেছে। এই জন্য আমাদেরও বক্তব্য যে যে বাংলাদেশের মানুষ এখন ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াতে চায়। কারণ ভারত যে 15 বছর যে আগ্রাসন চালিয়েছে আমাদের রাজনীতিতে, শিক্ষানীতি, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা এটা আর দিব না, জনগণ এটা আর মানবে না। এই জন্য আমি মনে করি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং এটাই হওয়া উচিত। জি নিশ্চয়ই। একটা কথা বলে শেষ করতে চাই, যেটি মাওলানা জালালউদ্দিন বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যখন একটা ইস্যুতে ডাকলেন, তখন কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সেখানে কিন্তু একত্রিত হলো এবং তারা প্রত্যেকেই কিন্তু এক বাক্যে তারা ঐক্যের যে জায়গাটা, সেই জায়গাটায় পৌঁছালো। তো সেই জায়গাটা আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে যারা ঐক্যে ফাটলের কথা বলে, আমার তো মনে হয় ঐক্যে ফাটলের কোনো সুযোগ নাই, হয়তো যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, তর্ক থাকবে, ঐক্যে ফাটলে কি কোনো চ্যালেঞ্জ আছে কিনা? দেখুন, একটি শক্তি তো চাচ্ছে ঐক্যে ফাটল ধরাবার জন্য, কিন্তু এটি প্রমাণ করেছে আমাদের প্রধান উপদেষ্টা যেদিন ডাকলেন সব রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী লোক, আলেমুল আমাদেরকে, সেদিন প্রমাণ হয়ে গিয়েছে যে না, দেশের স্বার্থে বাংলাদেশের সবাই এখনো ঐক্যবদ্ধ আছে। তো সেখানে এই ঐক্য ভাঙবার জন্য কেউ কেউ চেষ্টা করবেন, আমি মনে করি এই চেষ্টা সফল হবে না। কারণ এই চেষ্টা সফল হবে না, এই জন্য অনেক রক্ত দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং এদেশের মানুষ এখন বুঝতে শিখেছে যে আমাদের বন্ধু কারা এবং আমাদের শত্রু কারা। শত্রু যখন চিনতে শিখেছে, তখন শত্রুর মোকাবেলা করবার জন্য এদেশের স্বাধীনতাকামী মানুষ এক থাকবে। এদেশের আলেম ওলামাদের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে ইতিমধ্যে, আমি মনে করি। তো এই ঐক্যটি আরও সুদৃঢ় যদি হয়, তাহলে আমরা যে কোনো চ্যালেঞ্জ যে কোনো দেশের সাথে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। এটি আমরা মনে করি, এদেশের মানুষও মনে করে। আলেম ওলামাদের পক্ষ থেকে আমি অনেকের সাথে কথা বলেছি, আগে কিছু ছোটোখাটো বিষয় নিয়ে, কিছু মাযহাবী মাসলা নিয়ে কিছু দূরত্ব ছিল,
আমার মনে হয় সেই দূরত্বটিও খানিকটা দূর হয়েছে, এবং এটি যদি অব্যাহত থাকে তাদের মধ্যে যোগাযোগটা, তাহলে আলেম ওলামাদের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে দেশপ্রেমিক রাজনৈতিক দল যেগুলো আছে এদের মধ্যে যদি একটা ঐক্য তৈরি হয়েছে, এটি আরও সুদৃঢ় হবে। কিন্তু ষড়যন্ত্র তো হবে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একটা ঐক্যের পথেই হাঁটছি এবং এই ঐক্যে যাতে ফাটল না ধরে সে প্রত্যাশা করে আবার একটা বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ এবং একই সাথে সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ভাই রয়েছেন। আমরা একই অতিথি নিয়ে আবার একটা ছোট্ট বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ আলোচনায় একটা বিষয় যুক্ত করতে চাই। জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে পুলিশ সংস্কার নিয়ে নানা রকম কথাবার্তা উঠেছে। বলা হয়েছিল যে হেলমেট বাহিনীর সাথে পুলিশ একসাথে কাজ করেছে, যুবলীগের সাথে একসাথে কাজ করেছে, ছাত্র জনতার বিপ্লবকে প্রতিহত করবার জন্য যত ধরনের কিছু সব কিছু করেছে, এবং সেই কারণে সেই সংস্কারের এবং তাদের পোশাক পরিবর্তনের একটি বিষয় কিন্তু এখানে এসেছিল। তো শেষ পর্যন্ত আজকে আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে শুধু পুলিশ নয়, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হচ্ছে। এই যে পুলিশের পোশাক পরিবর্তন, র্যাবের পোশাক পরিবর্তন, আনসারের পোশাক পরিবর্তন, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে পোশাক পরিবর্তন এর আগেও হয়েছে, কিন্তু পোশাকের পরিবর্তন এটা কেন আসছে বারবার? আসলে পুলিশ তো আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার বাহিনী। পুলিশ যখন অ্যাক্টিভ থাকবে, সৎ থাকবে, তখন দেশের সব কিছু ঠিক থাকবে। কিন্তু এই বিগত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে তারা দলীয় বাহিনী পরিণত করেছিল, এবং এক দাগে বলতে ছাত্রলীগের যারা ছাত্র ছিল এদেরকে পুলিশে নিয়োগ দেওয়া, মানে কোনো বাদ বিচার ছাড়াই পুলিশে নিয়োগ দেওয়া। তো পুলিশকে তারা এমনভাবে পেটোয়া বাহিনী করে ফেলছিল, এবং কিছু কিছু পুলিশের এই মানে কার্যক্রম এত প্রশ্নবিদ্ধ ছিল, যার কারণে ওই পোশাকটার প্রতি মানুষের একটা ঘৃণা চলে আসছে ওই কিছু পুলিশের এই মানে অপকর্মের কারণে। তো আমি মনে করি এই পোশাক পরিবর্তন করতে পারে, এটা তেমন কিছু না, কিন্তু আমাদের মূল হলো যে আমাদের পুলিশের মানে মানবিক পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, এবং নৈতিক যে পরিবর্তন এটা আমাদের আনতে হবে। আর পুলিশের আপনার এই 5 আগস্টের আগে এবং পরে, 5 আগস্টের পরে তো আমি দেখেছি, কথা বলেছি, মানে যারা সাধারণ পুলিশের যারা পুলিশ অফিসার বা পুলিশ, এদের কিন্তু মানে মনোবল ভেঙে গেছে, এবং এরাও কিন্তু বিরক্ত। ওই বড় বড় যারা অফিসার, তাদের এই দুর্নীতি, তাদের অপকর্মের কারণে এরাও কিন্তু বিরক্ত। এই জন্য আমি মনে করি যে সরকার যেটা করতেছে এটা হয়তো পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য এটা পোশাক পরিবর্তন করতেছে। তবে পুলিশের এবং র্যাব এবং আনসার প্রত্যেকটি মানে যারা আছেন তাদের মানে গুণগত পরিবর্তনটা অবশ্যই আনতে হবে। এবং আমরা সরকারের কাছে প্রস্তাবও দিয়েছি যে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেভাবে আছে এভাবে রাখা যাবে না। অর্থাৎ পুলিশের জন্য ভিন্ন একটা মানে ডিপার্টমেন্ট খুলতে হবে, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী তো দলীয় ব্যক্তি হয়, সে যেন পুলিশ বাহিনীকে একদম তার বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে, যেটা এই 15 বছরে কিন্তু করা হয়েছে। পুলিশের কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, ভূমিকা ছিল, সেটা নষ্ট করেছে শেখ হাসিনা সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আপনি দেখেছেন, হ্যাঁ, একজন পুলিশ তাকে দেখাচ্ছে ভিডিও যে গুলি করে একজনে মরে আর বাকিরা দৌড় দেয় না, দেখেছেন? একজন পুলিশ একজন মন্ত্রীকে দেখাচ্ছে। অর্থাৎ এই পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নষ্ট করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের ফ্যাসিস্ট মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব। তো আমি মনে করি যে পুলিশের গুণগত পরিবর্তন আনতে হবে, পাশাপাশি র্যাবেরও এবং আনসারেরও। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কিন্তু পুলিশ, র্যাব এবং আনসারের কথা আসলাম, কিন্তু আমরা বিজিবির প্রসঙ্গে কিন্তু এখানে আসেনি। আমরা দেখেছি যে কিভাবে আমাদের বিডিআরের সেই তথাকথিত
ডাল ভাত কর্মসূচির নামে সেখানে এত সেনা অফিসারকে স্বাধীনতার যুদ্ধ কিন্তু মারা যায়নি। তো পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি আপনার যে র্যাবের যে হত্যাকাণ্ড, সরি বিডিআরের যে হত্যাকাণ্ড হলো, সেটি কি কীভাবে দেখেন এবং সেখানেও কি পোশাকের বিষয়টা কি গ্রহণযোগ্য হচ্ছে কিনা আপনার কাছে কীভাবে কী মনে হয়? দেখুন, পূর্ববর্তী আলোচক যেটি বললেন, এখানে একটি মনস্তাত্ত্বিক ব্যাপারও তো আছে। তো এখানে যারা যেই পোশাক পরিহিত বাহিনী, আমি যদি পুলিশে আগে ধরি একটু, এরপরে বিজিবিরটা আসি। জি জি। তো আপনি দেখবেন যে পুলিশ, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, বোনেরা, মায়েরা যখন দেখলো যে মায়েরা দেখলো তাদের সন্তানদেরকে গুলি করে কিভাবে পাখির মতো হত্যা করতেছে, আমাদের ছেলেমেয়েরা দেখলো যে তাদের ভাইদেরকে কিভাবে হত্যা করতেছে একটা পোশাকধারী বাহিনী, তো সেই পোশাকের প্রতি যেই ঘৃণা তৈরি হয়েছে, এই ঘৃণা কি ওই পোশাকটা যতদিন দেখবে, তারা যতদিন বেঁচে থাকবে, ততদিন এটা তাদের মনে আঘাত করবে, সেই কথাগুলো মনে পড়বে। এই জন্য আসলে এই পোশাক পরিবর্তনের বিষয়টি আমি মনে করি যৌক্তিক। এটি অবশ্যই যৌক্তিক, এবং এটি পরিবর্তনের সাথে সাথে যেটি বলা হয়েছে যে মানসিকতার পরিবর্তনটা খুব বেশি দরকার। তো পুলিশকে এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আমরা জানি, সেই পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে একটি দলকে ক্ষমতায় রাখবার জন্য দীর্ঘ 17 বছর চেষ্টা করেছে। এদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে, বিরোধী মতের লোকদেরকে মানে যে কোনো কারণে যখন তখন হত্যা করেছে পাখির মতো। কোনো মানে তারা কোনো আইনের তোয়াক্কা করেনি, কোনো মানবিকতা তাদের মধ্যে ছিল না। একটি সরকারকে ক্ষমতায় রাখবার জন্য, তাদের নিজেদের অর্থবিত্তের মালিক হওয়ার জন্য তারা এই কাজগুলো করেছে। সুতরাং সেখানে পরিবর্তনটি যৌক্তিক, আমি মনে করি পরিবর্তনটি দরকার। এরপরে যদি আমরা আসি তো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি, তো সেখানে দেখেন যে এটি ইতিহাসে, তো বাংলাদেশের ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে আছে কিনা জানি না, যে একসাথে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হলো। সেই সেনা অফিসারদের হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হলো, একই সাথে আরেকটি বাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো। এই তখন বিডিআর ছিল, এরপর এটাকে বিজিবি করা হয়েছে। সেই বিডিআর বাহিনীকেও বিচারের নামে তাদেরকেও ধ্বংস করা হলো। আগে বিচারের নামে ডাল ভাত কর্মসূচির নামে সেনাবাহিনী ধ্বংস করা হলো, বিচারের নামে বিডিআর ধ্বংস করা হলো, এবার পুলিশকে ধ্বংস করলো এই বিগত সরকার, মানে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 3টা বাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করবার জন্য। সুতরাং আমার মনে হয় 3টাই খোলন হয়েছে, পাল্টে দিয়ে এটা পরিবর্তন করে নতুন করে সাজানো দরকার। জি নিশ্চয়ই, ঠিক আছে। তো আর এজন্য আমি বলবো যে যেই কথাগুলো আসছে এগুলো যৌক্তিক আমার মনে হয়। জি জানাবো, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন দেশের যে সার্বিক যে পরিস্থিতি, আমরা নিশ্চয়ই একটা গণতন্ত্রের পথের দিকে হাঁটব। আমরা যদি দেশের এখন শীর্ষস্থানীয় দল হিসেবে ধরি, বিএনপিকে ধরি, জামায়াত ইসলামকে ধরি, আপনাদের ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আমরা ধরি, এবং বাম রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা কি করা উচিত এখন এই মুহূর্তে আমাদের সকলেই মিলে, যেটি আমরা শঙ্কায় থাকি মাঝে মাঝে, বা আপনারাও থাকেন, সাংবাদিক ভাইও থাকেন, যে কোনো কারণে আমাদের মধ্যে কোনো কিছু যদি এই ভুল বোঝাবুঝি, ছাত্ররা একটা কথা যদি বলে, জামায়াত ইসলাম একটা কথা বলে, ইসলামিক দলগুলো একটা কথা বলে, বিএনপি একটা কথা বলে, তাহলে কিন্তু এই ফ্যাসিস্টদের কিন্তু আগমনের একটা সুযোগ হয়ে যায়। আপনি যেহেতু একটা বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একটা দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার কাছে মনে হয় আমাদের এখন কি করণীয়, কি উপদেশ দিতে পারেন? আমার কাছে যেটা মনে হয়, মানে জুলাই আগস্টে যেই বিজয়টা আমরা করেছি, এখানে কিন্তু আমরা সবাই মিলে করেছি, ছাত্রদের নেতৃত্বে সকল দল মত জনমত সবাই কিন্তু আমরা এখানে শরিক হয়েছি। আরেকটা বিষয় বলে রাখি, এটা অনেকে বলে না, এই জুলাই আগস্টের এই বিপ্লবে কিন্তু মাদ্রাসার 100 জন ছাত্র কিন্তু শহীদ হয়েছে। এটা অনেক মিডিয়াতে আসে না। মাদ্রাসার 100 জন ছাত্র শহীদ হয়েছে, এবং সর্বশেষ যিনি মারা গেলেন এই 15 দিন আগে মারা গেলেন, এবং এখনও অনেক ছাত্র হাসপাতালে কাতরাচ্ছে। যাই হোক, এই যে বিজয়টা, এই বিজয়কে ছিনতাই করার জন্য তো একটা চেষ্টা থাকবেই, তবে যেই ঐক্যবদ্ধভাবে আমরা বিজয়কে আমরা ছিনিয়ে আনছি, অতএব আমি মনে করি বিএনপি জামাত সহ সকল দল আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই সরকারকে সহযোগিতা করা দরকার। কি একটা হলো সংস্কার কাজে তাকে সাহায্য করা দরকার, দ্বিতীয় হলো এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যারা দোসর, এদের বিচার ব্যবস্থাও আমাদের সহযোগিতা করা দরকার,
এরপর আমাদের জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি দেশের স্বার্থে এবং খুনি শেখ হাসিনার বিচারের স্বার্থে এবং একটা সুন্দর দেশ গড়ার জন্য এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য আমাদের পরস্পর মতনৈক্য না থাকা উচিত। আমাদের সবগুলো ভুলে গিয়ে যেভাবে আমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক এভাবে আমাদের ঐক্যকে ধরে রাখা দরকার। তাহলে মনে হয় আমরা আমাদের লক্ষ্যবদ্ধ উদ্দেশ্যে পৌঁছতে পারবো। আর তা না হলে যদি এখন আমরা পরস্পর কাদা ছড়াছড়ি করি, তাহলে কিন্তু এই জুলাই আগস্টের এই বিজয় এটা চিন্তাই হয়ে যাবে। আপনার কাছে যদিও এটা সরাসরি প্রশ্ন, ইসলামিক দলগুলো কি আলাদা করে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছে বলে মনে হয় কিনা, এটা শোনা যাচ্ছিল। আসলে আমরা সারা দেশে তো ঘুরি, জনগণের যে প্রত্যাশা, জনগণ যেটা বলে যে আমরা তো অনেককে দেখলাম, আমরা এবার একটু ইসলামকে দেখতে চাই। এজন্য আমরা সকল ইসলামী দল আমরা পরস্পর কথা বলতেছি, বসেছি, কথা হচ্ছে। আমরাও চাচ্ছি যে জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। জি, আমি শেষ করবো শহীদ ইসলাম ভাই। আমরা একেবারে শেষ মুহূর্তের আমি সাংবাদিকতা বলি, আমাদের ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা আমলা রয়েছেন, প্রত্যেকের জন্যই আগামীর বাংলাদেশকে আপনি কীভাবে দেখতে চান? জি, ধন্যবাদ। আগামীর বাংলাদেশকে আমরা একটি যেই চেতনা এবং লক্ষ্য নিয়ে আমাদের ছাত্র জনতা এবার বিপ্লব করেছে, তো সেই বিপ্লবের চেতনার সাথে আমি একাত্মতা প্রকাশ করে বলতে চাই যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। কারণ বাংলাদেশের শত্রু বাংলাদেশের বাইরে, সেই বাইরের শত্রুকে মোকাবেলা করবার জন্য আমাদের ভিতরে যে একতা দরকার, সেটি আমরা প্রত্যাশা করি। একজন গণমাধ্যম কর্মী হিসাবে যে কথাটি জালাল ভাই বললেন, আমি বলতে চাই যে হ্যাঁ, এটি ইসলামী শক্তির ভিতরে তাদের ঐক্য হবে, এটি ভালো, এটি দোষের কিছু না। আমি চাই যে শুধু ইসলামী দলগুলোর সাথে না, সব রাজনৈতিক দলগুলোর সাথে এখন ঐক্যবদ্ধ অবস্থা দরকার। সেই ঐক্যটি এখন কি একসাথে ইলেকশন করবে? নট নেসেসারি। আজকে ঐক্যবদ্ধভাবে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছে, সেখানে ইসলামী দল আছে, জাতীয়তাবাদী দল আছে, এমনকি অনেক বামপন্থী দল আছে যারা দেশপ্রেমিক, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করবে, একটি সুন্দর পরিবেশ তৈরি করবে। এরপরে তারা নির্বাচন করবে, ঐক্যবদ্ধভাবে করবে, তারা নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে করবে, গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন করবে। যারা ক্ষমতায় আসে তারা দেশ চালাবে। এখানে যদি আরও ঐক্যের প্রয়োজন হয় সেটি করবে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এটি আমরা দেশের মানুষ প্রত্যাশা করে, এটি আমার প্রত্যাশা নয় শুধু। আমরা যেখানেই কথা বলেছি, যাদের সাথে কথা বলেছি, তারা চায় যে ঐক্য বিনষ্টকারী কোনো বক্তব্য যদি কোনো রাজনৈতিক নেতার মুখ থেকে আসে, তখনই তারা প্রতিবাদ করে। এখন তো গণমাধ্যম শুধু পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। সুতরাং তারা তাদের কথা বলতে পারে। তাদের কথাগুলোকে যদি আমরা আমাদের হিসাবের মধ্যে আনি, তাহলে দেখব যে সাধারণ মানুষ কী বলতে চায়। তারা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়, একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায়। যেই বাংলাদেশ আজকে যে কোনো শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে, যারা বহিঃশত্রু যাদেরকে আমরা বলি, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এরকম একটি বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চায়। সুতরাং আমরা এটা প্রত্যাশা করি। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনলাম একটা ঐক্যের বাংলাদেশ চাই, এবং শহীদুল ইসলাম ভাই যেটি বললেন সেটি হচ্ছে এমন কোনো মন্তব্য আমরা হয়তোবা দেওয়া থেকে বিরত থাকবার জন্য রাজনৈতিক দলগুলির প্রতি আমরা অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাতে চাই, যাতে আমাদের ঐক্যের কোনো বিনষ্ট না ঘটে। এবং আমরা একটা সভরেন জাতি হিসাবে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই, আমরা মুখোমুখি অবস্থান করে আমরা কথা বলতে চাই। আমরা কোনো পরাজিত সৈনিকের মতো এই বাংলাদেশের স্বাধীনতাগামী মানুষ আর কোনোদিনই কিন্তু আমরা সীমান্তই বলি বা আমাদের কোনো বহিঃশক্তি বলে আমাদের উপর কোনো অন্যায় জুলুম সেগুলো আর চাপিয়ে দিতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে দেখলেন এবং রাজনীতির গতিপথ নিয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের অতিথি মাওলানা জালালউদ্দিন আহমেদ এবং একই সাথে সাংবাদিক শহীদ ইসলাম ভাই, আপনারা দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইসলামী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।